স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব। এই মুহূর্তে দেশের প্রধান প্রধান অনলাইন পত্রিকাগুলোর শিরোনাম আমরা দেখে নিলাম। জিয়াউল কবির সুমন, আমরা যে হেডলাইন্সগুলো পড়ছিলাম তার সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য গণমাধ্যমগুলো খুব গুরুত্ব দিয়ে প্রচার করেছে। এটি বলেছে খবর দর্শকদের, বিএনপি নেতাদের সংবর্ধনা স্থল পরিদর্শন, তারেক রহমানের প্রত্যাবর্তন দিন বৃহত্তম জনসমাবেশ হবে, মির্জা আব্বাস এটি বলেছেন। এটাকে সামনে রেখে একাধিক নেতা এই কথা বলেছেন যে এটি অবিস্মরণীয় একটি জনসমাবেশ ঘটানোর নিশ্চয়ই চেষ্টা, এবং সে কারণে এটি ঢাকার বাইরে বা বাইরে বলা যায় না, এখন ঢাকার ভেতরেই কিন্তু পূর্বাঞ্চলে এটি সরিয়ে নেওয়া হয়েছে নানান সুবিধার কারণে। সেই জায়গায় কি মন্তব্য করবেন? না, দেখেন, দীর্ঘদিন পর প্রায় 17 বছর, প্রায় 18 বছরের পা দিল। এই এতদিন পরে, দীর্ঘ সময় পর একটি জনপ্রিয় এবং সবচেয়ে অন্যতম বড় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা তিনি দেশে আসছেন, এবং তিনি কোন প্রেক্ষিতে বাংলাদেশ থেকে তাকে যুক্তরাজ্যে যেতে হয়েছে এটিও সবাই জানেন। যে 2011 সরকারের সময়, সে সময় আপনার যে রাজনীতিবিদদের উপর যে একটা নিপীড়ন চলছিল, এবং তখনই বিশেষ করে 2007 সালের মার্চ মাসে ওনাকে গ্রেফতার করা হয়, এবং এরপর আপনার 2008-এর পরে সেপ্টেম্বরের 11 তারিখ সম্ভবত তাকে যুক্তরাজ্যে পাঠানো হয় নির্বাসনে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে। তো এরপর থেকে তিনি সেখানে ছিলেন, এবং আপনি জানেন যে গত এই সরকারের সময় বাদ দিয়ে তার আগে প্রায় দেড় দশক এই বাংলাদেশও বিএনপি খুব যে মানে বিচ্ছিন্নভাবে আন্দোলন করা বা একটা জনমত তৈরিটা তারা করতে পেরেছেন, কিন্তু যে সরকারটি ছিল তারা তো জনগণের উপরে, দেশবাসীর উপরে অনেকটা জোর করেই তারা দমন-পীড়ন করেছে। তো সেই হিসেবে বিএনপি অনেকটা কোণঠাসা অবস্থায় ছিল। তো সেই অবস্থা থেকে বিশেষ করে গত এক যুগ ধরে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তিনি সেখানে বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ওনার নেতাকর্মীদেরকে তিনি মোটিভেশনের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করেছেন। ইভেন গণ অভ্যুত্থানের সময়ও তিনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবং তার বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে 2007-এর আগের যেই সরকার ছিল বিএনপির, সেই সরকারের তুলনায় সেই তারেক রহমানের সাথে এই তারেক রহমানের কিন্তু বিস্তর ফারাক। তখন তার বয়সও কম ছিল, তার অভিজ্ঞতাও কম ছিল, আর এখন কিন্তু দুটোই কিন্তু বেড়েছে। তিনি রাজনৈতিকভাবে তিনি যেমন একটি বড় রাজনৈতিক দলের অন্যতম শীর্ষ নেতা, তেমনি তার বিশাল একটা ফ্যান ফলোয়ার রয়েছে। তবে একটা গ্যাপ যেটা হতে পারে, সেটা আমার মনে হয় সেটা হচ্ছে, যেহেতু বিএনপি 15 বছর, 17 বছর, 18 বছর ক্ষমতার বাইরে, তো তরুণ প্রজন্মের মধ্যে একটা গ্যাপ থেকে যেতে পারে বলে আমার মনে হয়। তবে আমি যেটা মনে করি, তার আগমনের ফলে, প্রত্যাবাসনের ফলে এই যে গ্যাপ সেটাও অনেকখানি কেটে যাবে। বিশেষ করে তার প্রতি, তার কথাবার্তায়, ভার্চুয়াল মাধ্যমের মানুষের তার প্রতি অনেক আকর্ষণ বা একটা ইমেজ তার মধ্যে একটা মনস্ফোটে এঁকে রেখেছে যে পরিবর্তিত তারেক রহমান নিয়ে। অতিথিদের যদি একটু যুক্ত করে নেই, আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, তাকে একটু যুক্ত করে নেব। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী, পাবনা 1, তাকেও একটু যদি যুক্ত করে নেই। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ব্যারিস্টার নাজিব মোমেন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে আজকে বিশেষ করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে এক ধরনের প্রস্তুতি বিএনপির মধ্যে আছে, সেটা সারা দেশের নেতাকর্মীরাই উজ্জীবিত হচ্ছেন। বলা হচ্ছে যে এটা রাজনীতির একটা মানে বাংলাদেশের রাজনীতির একটা মানে ভার কেন্দ্র তৈরি করতে পারে, বা একটা আলাদা একটা ডাইমেনশন তৈরি হতে পারে তারেক রহমানের দেশে ফেরার পরে। বিএনপিও সেই প্রস্তুতি নিয়ে রেখেছে, একটা ব্যাপক জনসমাগম
করে তারা একটা একটা জানানো দিতে চায়, বিশেষ করে এটাতে সেরকমটাই নেতাকর্মীদের কথাবার্তায় বোঝা যাচ্ছে। সেই জায়গা থেকে কি দেখেন? না, অবশ্যই যেটা আপনাকে ধন্যবাদ জানাতে চাই প্রথমে আমাকে আজকে আহ্বান ইনভাইট করার জন্য। এখানে কতগুলো বিষয় আছে। তারেক রহমান যেহেতু অ্যাক্টিং চেয়ারম্যান, এখন ম্যাডাম খালেদা জিয়ার অবর্তমানে দেশনেত্রী, যিনি শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি দেশনেত্রী ছিলেন এবং তার অবস্থানটা আসলে দলের ঊর্ধ্বে। তারপরে বিএনপিতে সর্বজন গ্রহণযোগ্য যে নেতৃত্ব, সেটা হলো তারেক জিয়া। তো তিনি আসছেন, এটা বিএনপি নেতাকর্মীরা ডেফিনেটলি উজ্জীবিত হবেন। তবে এখানে কিছু কিছু বিষয় কিন্তু রয়েছে যেগুলাকে তারেক জিয়াকে অ্যাড্রেস করতে হবে বলে আমি মনে করি। প্রথমত সেটা হলো বিএনপির যে রাজনীতিটা ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতিটা শুরু করেছিলেন বিএনপির সূচনা লগ্নে, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের একটা সমন্বয়। পরবর্তীতে আমরা দেখেছি এটার কন্টিনিউশন ম্যাডাম খালেদা জিয়ার সময় হয়েছিল। আমি বলবো সে সময় আরো ইনহ্যান্স হয়েছিল তিনি যখন 4 দলীয় জোট করেছিলেন। কিন্তু তৎপরবর্তীতে আমরা দেখছি যে বিএনপি যেন এই আগস্টের বিপ্লবের পরে কিছুটা, আপনার অভ্যুত্থানের পরে এখান থেকে মনে হচ্ছে যে কিছুটা সরে আসছে। এখানে তাদের দুইটা যেটা ছিল, একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, এর সাথে ছিল ভারতের যে আধিপত্যবাদী যে আচরণটা, এটার বিরুদ্ধে প্রো বাংলাদেশি রাজনীতি। এক্ষেত্রে একটা কিন্তু নয়া ডাইমেনশন যুক্ত হয়েছে, প্রো বাংলাদেশি রাজনীতি এবং আধিপত্যবাদ বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী যেই সবচেয়ে বড় আমাদের ইদানিংকালের যেই ভয়েসটা ছিল, সেটা শহীদ ওসমান হাদিকে কিন্তু এভাবে অ্যাসাসিনেশন করার পরে একটা কিন্তু নয়া ডাইমেনশন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছে। এত বড় একটা জানাজা হলো, সারা বাংলাদেশ ব্যাপী যে সেন্টিমেন্ট, এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সারা বাংলাদেশে যে একটা গণজাগরণের সৃষ্টি হয়েছে, এবং তার রিয়াকশনে আমরা দেখছি যে ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের এমবেসির বিরুদ্ধে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, যেভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে ডিপ্লোম্যাটিক নর্ম ভেঙে, এরকম একটা পরিস্থিতিতে তারেক জিয়া আসবেন, তিনি বাংলাদেশের সকলের রিপ্রেজেন্ট করবেন এবং এই বিষয়গুলো একজন স্টেটসম্যান হিসাবে তিনি অ্যাড্রেস করবেন। এটা কিন্তু আমরা আশা করি এটা তিনি কিভাবে অ্যাড্রেস, এটা একটা বিষয় আছে। এরপরে আরেকটা আমার ইন্টারেস্টিং, আমি এটা একটু করতে চাই, আমাকে যদি আধা মিনিট সময় দেন। তারেক জিয়া যখন তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন, সে সময় যেই ওনাকে এভাবে 1/11 ঘটার পরে অত্যাচার করা হয়েছিল, এই অত্যাচারটাকে যারা জাস্টিফাই করেছিল, খাম্বা তত্ত্ব বলেন, দুর্নীতির বরপুত্র বলেন, এইভাবে প্রোপাগান্ডা করে যারা এই অগণতান্ত্রিক একটা শক্তিকে ক্ষমতায় নিয়ে এসেছিল, তৎপরবর্তীতে আমরা দেখলাম তার পথ ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হলো। এই ফ্যাসিবাদী বয়ান এবং 1/11 যে মূল সূতিকাগার ছিল, সেই প্রথম আলো, ডেইলি স্টার গোষ্ঠী, তারা যেন এখন দেখতে পাচ্ছি যে বিএনপির ঘাড়ে তাদের সেই অতীত ভুলে গিয়ে একটা স্বার্থ হাসিল করার জন্য বিএনপির ঘাড়ে সাওয়ার হওয়ার চেষ্টা করছে। এটাকেও তারেক জিয়াকে অ্যাড্রেস করতে হবে। সেই সময়টা দেখেন, এই যে ফ্যাসিবাদের আমরা এত সাফার, তারেক জিয়া সাফার করেছেন, তারেক জিয়ার ফ্যামিলি সাফার করেছেন, তারেক জিয়ার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাসার থেকে বের করে দেওয়া হয়েছে, সেই জীবনে একটা হাস্যকর মামলায় জেল খাটতে হয়েছে, আমাদেরকে তো ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু তিনি তো বলেছেন যে প্রতিহিংসা করতে চান না। প্রতিহিংসার বিষয় না, এটা না, এটা হলো ফ্যাসিবাদের মূলোৎপাটন। বাংলাদেশি রাজনীতির বিরুদ্ধে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করছে, গণতন্ত্রকে যারা হত্যা করেছে এবং যারা তৈরি করে দিয়েছে, জাস্টিফিকেশন যারা তৈরি করে দিয়েছে, আজকে আমরা গণমাধ্যমের উপরে হামলার একেবারে বিপক্ষে। কিন্তু গণমাধ্যমের উপরে যখন আগে হামলা হয়েছে, সেই শাহবাগকে কেন্দ্র করে মব তৈরি, রিয়েল মব তো সেটা ছিল, আমার দেশের উপর হামলা হয়েছে, নয়া দিগন্তের উপর হামলা হয়েছে, দিগন্ত টিভি বন্ধ, সবই নিশ্চয়ই অ্যাড্রেস করা প্রয়োজন। সব আঘাতই গণতন্ত্রের উপরে আঘাত। বলতে দেন, আমাকে শেষ করতে দেন। দেখেন, সেই সময় মাহফুজ আলম এখন বললেন যে আগুন এই প্রথম দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের উপরে। ওনারা তো ব্রাহ্মণ, ওনাদের তো নিচু শ্রেণীর লোকজনের চোখে পড়ে না, আমরা তো হলো নিচু শ্রেণীর লোকজন, অন্যান্য সকল মিডিয়া হলো নিচু শ্রেণীর লোকজন। যখন আরামবাগে নয়া দিগন্তের অফিসে হামলা, গোডাউনে আগুন দেওয়া হয়েছে, তখন তো তিনি এটা দেখেননি। এখন আমি যেটা বলবো, এই ফ্যাসিবাদী এমনকি শুধু এটাও না, 25শে মার্চ রাতে মানে পিপলস এবং ইত্তেফাক অফিসেও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটিও কিন্তু অ্যাড্রেস করা হয়নি। আমি একটু আজিজুল বাড়ি হেলাল কথা বলেননি, এখন তারা এটা নিয়ে কথা বলছেন। আজিজুল বাড়ি হেলাল কাছে আমি একটা আদামিট শেষ করতে দেন।
আজিজুল বাড়ি, আপনি হলো যে আবারও আপনার কাছে আসবো আমি না, না, আমাকে শেষ করতে দেন না, আমাকে আমি শেষ করতে দিন আধা আমি মিনিটে। একটু বিরতির আগে আমি একটু আমি যেটা বলছি সেটা হলো যে ওনাদেরকে এটা বিচারের মুখোমুখি করা উচিত ছিল ফ্যাসিবাদের বয়ান তৈরি করার জন্য, সেটা না করার কারণে আজকে দেখা যাচ্ছে যে নতুন পরিষ্কার, মব তৈরি হয়েছে। পরিষ্কার। এটা দায় দায়িত্ব সরকারের। পরিষ্কার। আজিজুল বাড়ি হেলাল। আমার বক্তব্য হলো যে নাজিব ভাই যেভাবে বিএনপি কে নসিহত করলেন, আমার তো মনে হয় নাজিব ভাই বিএনপিতে যোগদান করা উচিত। তাহলে আমার উপদেষ্টা রাখেন, আমার কোনো সমস্যা নাই, আমি যে আই উইল ওয়েলকাম ইউর কিভাবে প্রপোজাল। চলতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, তারেক রহমানের কি বলতে হবে, এইসব বিষয়ে বলছেন। অনেক ধন্যবাদ আপনারা, আমরা ওয়েলকাম করছি আমাদের দলে। থ্যাংক ইউ। আপনারা এসে আপনার বক্তৃতা দেন এবং আমাদের দলকে আপনার মতো যেগুলো বয়ান দিচ্ছেন সেই বয়ানগুলো আমরা যেন চলতে পারি, এবার একটা কথা বলছেন। যাই হোক, এখন বাংলাদেশে আপনার যে একটা আনসার্টেন অবস্থা, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে কখনো ওয়েলকাম করা যায় না। প্রথম আলো অফিস, ডেইলি স্টার অফিস পোড়াবেন, ছায়ানট পোড়াবেন, উদিচি পোড়াবেন, এটা কিন্তু মানুষ, আমরা কেউ কখনো ভালোভাবে মেনে নেব না। কারণ ইসলামের একমাত্র প্রতিনিধি জামাতে ইসলাম না, বিএনপি একটা আমরা কি পেয়েছি হেলাল ভাই? আপনি কি আমাদের একজন লোককে দেখাতে পারবেন যে এটা রাজীব ভাই, আমি আপনি যখন কথা বলছেন আমি কোনো অল্টারকেট করিনি, সো প্লিজ আপনি ইনহ্যান্স ইউর হিয়ারিং ক্যাপাসিটি, আপনার ধৈর্য ধরেন এবং শোনার ক্ষমতা আল্লাহ আপনাকে বাড়াক। তা আমি যেটা বলছি যে ছায়ানট, উদিচি, ডেইলি স্টার, প্রথম আলো, এমনকি নয়া দিগন্ত, এমনকি ইসলামিক টেলিভিশন, যারা এটা করেছেন তাদের বিচার হওয়া উচিত এবং এটা অপরাধ। উসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমরা বলেছি এটা শহীদ মৃত্যু, তারপরেও আমরা বলেছি যে বাংলাদেশের আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমরা যেন আভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে না পড়ি। ইনকিলাব মঞ্চ বলেছে যে এই সমস্ত দ্বন্দ্বের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, যে তুল কালাম কাণ্ড ওসমান হাদি হত্যার পরে হয়েছে। আপনার এনসিপি বলেছে এই সমস্ত ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাহলে বিএনপি যে এটার সাথে সম্পর্কিত নেই, বিএনপিও বহুবার বলেছে। আপনারা কি কখনো বলেছেন নাজিব ভাই? বলেননি। কি আমরা বলেছি আমরা এর সাথে সম্পৃক্ত নাই, আমরা এটা আমরা দেখিনি, হয়তো আপনি বলেছেন, কিন্তু পত্রিকায় এখন আমি আমরা বিবৃতি নাজিব ভাই একটু শোনেন আগে, প্লিজ লেন্ড ইউর হিয়ার টু মি, কিছুক্ষণ কান ভাড়া দেন। এটা তো জবাব আমাকে দিতেই হবে। এখন আপনার সময় দিন। এখন আপনার ইনকিলাব মঞ্চ, এনসিপি, তারাও বলছে এই দায়িত্বে আমরা এই তুল কালামের সাথে জড়িত না। তাহলে কারা জড়িত? আইদার আওয়ামী লীগ, পরাজিত শক্তি, অথবা অন্য কেউ, এটা বের করা উচিত। উসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা উচিত এবং তাদের পুলিশ একবার বলছে ভারতে গিয়েছে, একবার বলছে দেশে আছে, এটা বের করা উচিত। এবং যারা এই ভাঙচুর গুলো করলো, ডেইলি স্টার, প্রথম আলো সহ আরো যে ছায়ানট, উদিচি ভাঙচুর করলো, আমাদের বিখ্যাত সাংবাদিক নুরুল কবিরের উপরে হামলা করলো, তাদের যদি উইদাউট আনচ্যালেঞ্জ ছেড়ে দেন তাহলে কিন্তু দেশ কখনোই গণতান্ত্রিক হয়ে উঠবে না। এর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। হেলাল ভাই, আপনার কাছে আসবো, আমি একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আপনার কাছেই ফিরি, কারণ আমাকে একটা বিরতি নিতে বলছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আজিজুল বাড়ি হেলাল, আপনাকে আমি থামিয়েছিলাম বিরতির আগে, সেখান থেকে যদি শুরু করেন। বিএনপি নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং একটা বিশাল জনসমাগম করার যে একটা প্রক্রিয়া, বিভিন্ন নেতাদের কথায় আমরা দেখছি, ব্যাপারটা এরকম কিনা, আপনারা কিছু জানান দিতে চাইছেন কিনা? আপনার দীর্ঘ 17 বছর পরে আমাদের একটা গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি, গণ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারীদের অন্যতম একটা নেতা বিজয় বেশে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের প্রান্তর থেকে প্রান্তরে বিভিন্ন প্রান্তরের মানুষ উৎসব মুখর পরিবেশে চলো চলো ঢাকা চলো, তারেক রহমানকে সম্বর্ধনা জানাও, এমন একটা মনোভাব নিয়ে শুধু বিএনপি না, সাধারণ মানুষও দেখেন এখন
ঢাকা অভিমুখী। 25 তারিখ সকালবেলা তিনি বাংলাদেশে আসবেন। আমাদের দেশের জনগণ বিএনপির উদ্যোগে ওই যে 300 ফিট অর্থাৎ বসুন্ধরার পেছনের অংশে সেখানে বিরাট গণসংবর্ধনা দেয়া বা তিনি সেখানে বক্তৃতা দেবেন। এবং তার এই আগমনে আপনার বাংলাদেশের রাজনীতিতে যে সমস্ত কুয়াশা ছিল, যে সমস্ত কুজ্ঝটিকা ছিল, যে সমস্ত আনসার্টিনিটি ছিল, এটা অনেক অনেক একদম কেটে যাবে। যেমন করে দেখেন যে 13ই জুন তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে নির্বাচনের একটা আপনার পরিবেশ তৈরি হয়ে গেল, সবাই নির্বাচনমুখী হয়ে গেল। এখনো যে যেটুক ছিটে ফোটা আনসার্টিনিটি মানুষ প্রকাশ করেন, আমার দৃঢ় বিশ্বাস আপনার গণ অভ্যুত্থানের অন্যতম নেতা যখন দেশে আসবেন তখন আপনার নির্বাচনমুখী দেশ, এখন থেকে নির্বাচনমুখী দেশ, নির্বাচনের পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আরো বিরাজ করবে। এবং যে একটি সর্বদলীয় ঐক্য, যেটা আমরা বলেছি যে নির্বাচনের পরে আমরা একটা সর্বদলীয় সরকার গঠন করব, এবং অভ্যুত্থানের পরাজিত শক্তি তারা যে আনসার্টেনিটি তৈরি করবার জন্য দেশে বিভিন্ন রকম আচ্ছা, সেই সর্বদলীয় সরকারের কাঠামোটা কিরকম হবে? সেখানে কি বিরোধী দল থাকবে? হ্যাঁ, এটা আপনি একটা নাইস কোশ্চেন করেছেন। আমিও এই কোশ্চেন বিএনপি কে করেছিলাম। এখন দেখেন যে আমাদের বিরোধী দলে যারা থাকবে সবাই কিন্তু সরকারে আসতে চাইবে না, এমন রাজনীতিবিদও কিন্তু আছে। আপনি যদি সবাইকে ওয়ার্কার্স পার্টি বা জাসদ ইনুর মতো রাজনৈতিক দল ভাবেন, সবাই তো সেরকম না। অনেকে সরকারে আসবে দেশ পরিচালনা করার জন্য, অনেকে আবার সরকারে আসবেন না, যেহেতু সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার না, জন্য। কিন্তু তারা যদি আসতে চান, সবাই যদি আসতে চান, তখন কি হবে? সবাই যদি আসতে চায় তাহলে দেখবেন অনেকগুলো দল সবাই কিন্তু আসতে চাইবে না, যারা না, অনেক অনেক তখন একটা আপনার সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে বিরোধী দল একটা তৈরি করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি একটা কথা বলছেন, এটা হতেও পারে আবার নাও হতে পারে, আমি যেটা বলছি সেটাও হতে পারে বা নাও হতে পারে। অর্থাৎ বিরোধী দল একটা থাকতেই হবে, এবং সেই বিরোধী দলটাকে ভাইব্রেন্ট হতে হবে। বা এমনি শেখ হাসিনা মার্কা ডোমেস্টিক বিরোধী দল হলে তো দেশের গণতন্ত্র রান করবে না। জাতীয় সরকারের সেটা কিভাবে করবে? হ্যাঁ, সেটা কিভাবে করবেন প্রশ্ন রেখেছেন জিয়াউল কবির সুমন। হেলাল ভাই, জাতীয় সরকারের একটা রূপরেখা দিয়েছিলেন, সেটা কিভাবে হবে তাইলে? আমরা বলছি যে যারা অভ্যুত্থানের যে শক্তি, সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার। এখন ধরেন আমরা XYZ তিনটা দল যদি রাজনৈতিক সংসদে যায়, তাহলে অবশ্যই যারা যাবে না, হয়তো জেড গেল না বা এক্স গেল না, এরকম একটা কিছু হবে। যারা যাবে না তারা বিরোধী দল থাকবে। বিরোধী দল তো কাইন্ড অফ গভর্নমেন্ট, সুতরাং আপনারা অনুমান করতেই পারেন সবাই আসলে কি করবেন। সবাই আসলে আমার ধারণা যে ওইসব দলের প্রধান নেতাগণ যখন আসবেন তখন তাদের মধ্যেও কোনো ডিভিশন হতে পারে, সেই এরকম কিছু হতে পারে একটা, মানে তখন আর কি বোঝা যাবে। এখন তো এখান থেকে আমি অনুমান করি যে সবাই সরকারে আসতে চাইবে না, আমি অনুমান করি এটা। আমি একটু অ্যাডভোকেট নাজমুস সাকিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি এনসিপি নেতা, এনসিপি যুগ্ম সদস্য সচিব এবং সম্ভবত ন্যাশনাল অ্যালায়েন্স, মানে লয়ার্স অ্যালায়েন্স বোধহয় এনসিপির, সেটার তিনি নেতা। অ্যাডভোকেট নাজমুস সাকিব, যদি একটু এই প্রসঙ্গে একটু বলেন যে বিএনপি যেভাবে চাইছে সেরকম সব শক্তি, যখন গণঅভ্যুত্থানের সব শক্তিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে তারা সরকারে যদি তারা আসতে চান, তাহলে সেখানে স্বাগত জানানো হবে। মানে এটা মানে গণতন্ত্র বা এটা বাস্তবধর্মী কিনা? এটা তো আসলে আরো পরের বিষয়। এখন এই মুহূর্তে এটা নিয়ে মন্তব্য করা খুব কঠিন কাজ। আমাদের এই মুহূর্তে বেশি জরুরি হচ্ছে সামনের দিনে ইলেকশন আদৌ কতটুকু পরিবেশ আছে কি নাই, সেটা আমাদের দেখার বিষয়। বর্তমানে যেভাবে করে আগাচ্ছে একটা গোষ্ঠী তো আসলে মিশন নিয়ে নেমেছে, মনে হচ্ছে যেন হচ্ছে যাতে ইলেকশন না হয়। তো সামনের দিনে আমরা যতটুকু শুনছি হচ্ছে বা জানতে পারছি তারেক জিয়া সাহেব আসছেন দেশে, আশা করি কিছুটা যে ঘনঘটা আছে সেটা কাটবে।
আর ওনাদের যে সর্বদলীয় সরকারের প্রস্তাব, এছাড়া আসলে তো ওনারা রানও করতে পারবেন না। ব্যাপারটা যে ওনারা ইচ্ছে করে বা ওনাদের পক্ষে সর্বদলীয় সরকার ছাড়া বাংলাদেশের বর্তমান যে অবস্থা, যেভাবে দেশ চলছে বা বিপ্লব পরবর্তী গণবিপ্লব পরবর্তী যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে সবাই মিলেমিশে সরকার না চালালে কারো একার পক্ষে সরকার চালানো সম্ভব নয়। মানে এটা কি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন? শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই বলছি না, সব ধরনের পরিস্থিতি মিলিয়ে বলছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, বহিঃশক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান, কিংবা আমাদের দেশে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, সব মিলিয়ে বলছি। ওকে, এখনো তো সবাই মানে গণঅভ্যুত্থানের শক্তি যারা, তারাই তো আলোচনার মধ্যে আছেন। হ্যাঁ, তাহলে এই মানে ইয়েগুলো কেন, এই বিভেদগুলো কেন এই হচ্ছে? কনফ্লিক্টগুলো কেন তৈরি হচ্ছে, মানে কারা এই সুযোগগুলো নিচ্ছে? আপনারা কি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন কিনা? বিভেদ বলতে আমাদের তো আলাপ আলোচনা যেমন চলছে, সবাইকে সব বিষয়ে একমত হবো, এটাও তো এক ধরনের মানে ফেসিস্ট চিন্তা ভাবনা আর কি। আমরা তো সবাই সব বিষয়ে একমত হব না, তবে আমাদেরকে যথাসাধ্য দেখতে হবে আমাদের বিভেদটা যাতে এমন পর্যায়ে না যায়, আমাদের চেহারা দেখে দেখে বন্ধ হয়ে যায়, এই পর্যায়ে যাতে না যায় আর কি। আমাদের না, বিভেদ থাকবে। ধরেন একটা কোথাও একটা নাশকতা হলো, এখন সেটা তো সবাই একমত হবেন যে এটা হওয়া উচিত হয়নি, মানে ওই বিষয়ে আর কি। তো সেরকম এটা একটা উদাহরণ দিলাম আর কি, যে এসব মানে নেগেটিভ যেসব কর্মকাণ্ড, বিশেষ করে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এসব বিষয়ে তো সবাই একমত। এর হ্যাঁ, বাইরে এইসব বিষয়ে তো সবাই একমত। যেমন ধরেন প্রথম আলো ডেইলি স্টারে যে ন্যাক্কারজনক হামলা হলো, সাংবাদিকদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, এবং সেটা আল্লাহর রহমতে বেঁচে গেছেন ওনারা, কিন্তু পুরা পত্রিকা অফিস বিধ্বস্ত করে দেওয়া হলো। এটা তো খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে। সেই জায়গায় আমরা সকল রাজনৈতিক দল, বিশেষ করে এই সুযোগগুলো কারা পালন নিচ্ছে, করেছি। এই সুযোগগুলো কারা করছে, কারা নিচ্ছে, এগুলো তো দেখেন, আপনাদের মানে এই ব্যাপারে আমি একটু ক্লিয়ার কাট কিছু কথাবার্তা বলি, সেটা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টেও বলেছি, আমি সরাসরি বলছি। এখানে কিছু উস্কানিদাতা, যেমন এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, সাবেক সাংবাদিক, ওনারা বিদেশ থেকে যেভাবে করে উস্কানি দেন এবং পুরা পত্রিকাটা বিধ্বস্ত করার যে ন্যারেটিভ ওনারা উৎপাদন করছেন, আর ইলিয়াস সাহেব তো এক কাটি সরে, শুনি তো সরাসরি বলা যায় এখন এই ভেঙে ছুড়ে দিয়ে আসতো। এই যে ওনাদের এটার জন্য যদি একসাথে 22 জন সাংবাদিক, যদিও ওই সময় বা 28 জন মনে হয়, ডেইলি স্টারে যেরকম বিপদগ্রস্ত 26 ছিল, হ্যাঁ। মরে যাওয়ার জি। আশঙ্কা ছিল, ছাদে এটা তো কোনো মতেই কাম্য না। এবং তাদেরকে আমি আমার শক্ত অবস্থান জানিয়েছি তারা, এবং আমার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি বলেছেন এটা হচ্ছে ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে হবে। যারা যারা ঘটনায় সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে, তাদেরকে গ্রেফতার তো করতেই হবে, বিচারের মুখোমুখি করতে হবে। আর যারা উস্কে দিয়েছে, যেমন পিনাকি, ইলিয়াস, এদেরকে ডিপ্লোম্যাটিক চ্যানেলও অ্যাকশন নিতে হবে, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে হবে। আর কারো ব্যক্তির জীবন কেড়ে নিবে, এটা তো কোনো বয়ান হতে পারে না। ওনারা তো আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে ভোলেটাইল করে দিচ্ছে। তারা আবার একটা গোষ্ঠীর সাথে, আমি দলের নাম নিচ্ছি না, তারা একটা গোষ্ঠীর সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে এই কাজগুলোতে অংশ নিচ্ছে। একটা রাজনৈতিক দলের তার প্রেস রিলিজে বলতেছে হচ্ছে তার ব্যক্তির দায় সংগঠন নেবে না, তাহলে ব্যাপারটা কি এরকম? আঞ্চলিক নেতার দায়িত্ব কেন্দ্রীয় নেতা নিবে না, বা আঞ্চলিক সংগঠনের দায়িত্ব কেন্দ্রীয় সংগঠন নিবে না? ব্যাপারটা কি এই পর্যায়ে চলে গেছে? ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন। জি, ধন্যবাদ। মানে হেলাল ভাই যেটা বলছিলেন যে এনসিপি বিবৃতি দিয়েছে প্রথম আলোর আক্রমণ, ছায়ানটের আক্রমণের বিরুদ্ধে, বিএনপি দিয়েছে, আমাদের দিকে ইঙ্গিত করে বললেন, আমরা বলে কোনো বিবৃতি দেই নেই। আমি আপনাকে কোট করে বলতে চাই, ডিসেম্বরের 29 তারিখ 6টা 13 ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত যে বিবৃতি দিয়েছেন সেখানে তিনি কি বলেছেন? তিনি বলেছেন দেশবাসী যখন হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার, সেই মুহূর্তে দেশে বেশ কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে যেগুলো অত্যন্ত উদ্বেগজনক। সে প্রেক্ষিতে কয়েকটি কথা বলা জরুরি। প্রথম আলো, ডেইলি স্টার এবং প্রবীণ সম্পাদক নুরুল কবিরের উপর হামলা এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। আনইকুইভোকাল, যেটা উনি রিজয়েন্ডার দিয়েছেন। স্বাধীন গণমাধ্যম রাষ্ট্রের স্থিতিশীলতার পূর্ব শর্ত। গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা আমাদের সবাই মিলে নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ আমলে যে সমস্ত গণমাধ্যমের উপরে নগ্ন হামলা করা হতো, সেই সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। এরপরে তিনি ক্যাটাগরিক্যালি
কালচারাল সেন্টার ভাঙচুর অগ্নিসংযোগের বিরুদ্ধে কথা বলেছেন। তারপরে তিনি কথা বলেছেন সেই ভালুকাতে যে একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হলো, এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, এটারও তিনি তীব্র নিন্দা করেছেন। আমাদের অবস্থান কিন্তু অত্যন্ত পরিষ্কার। আমরা এ ধরনের নগ্ন হামলা, ন্যাক্কারজনক হামলা, পুড়িয়ে মারা, এই যে ফ্যাসিবাদী যে ইয়েগুলা ছিল, বিষয়গুলো ছিল, যার সূত্রপাত হয়েছিল আপনার অনেক আগে বাংলাদেশে, প্রথম আমলে বাকশালের আমলে আমরা এগুলো দেখেছি। এরপরে আমরা দেখেছি যখন আপনার এই শাহবাগের উত্থান হলো, তৎপরবর্তীতে মিডিয়ার উপরে যেভাবে হামলা হয়েছে, নয় দিগন্ত, দিগন্ত টিভি, আমার দেশ, অনেক মিডিয়ার উপরে হামলা হয়েছে। এবং 5ই আগস্টের পরে সময় টিভির উপরে হামলা হয়েছে, যমুনা টিভিকে অনেকবার হ্যারাস করা হয়েছে। 71 হামলা এইগুলো হয়েছে। কারা করেছে সবাই জনগণ জানে। এগুলোর প্রত্যেকটার বিপক্ষে আমরা ছিলাম। আমাদের কথা, যারাই অপরাধী হোক তাদেরকে আইডেন্টিফাই করে, এখানে অনেকগুলো মিডিয়া ছিল, পুলিশের মধ্যে পুলিশ এবং আর্মি এবং ফায়ার সার্ভিস, তারা কেন অ্যাকশন নিতে দেরি করলো সেটাও তদন্ত হওয়া উচিত। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোও দেরি করেছে কিনা, বিশেষ করে আমরা দেরি আপনাদের করেছি, মতো যখন দলগুলো। হয়েছে আমি তখন এনসিপির আমরা নেতাদের আমাদের- সেখানে ছুটে যেতে দেখেছি। এনসিপির নেতারা সেখানে গেছেন এবং গিয়ে সাংবাদিক নুরুল কবিরকে সেখানে উদ্ধার করেছেন তারা। সেখানে আসলে মানে জামাত ইসলামের নেতা কর্মীদের এখানে বা কাদের বিএনপির যাওয়ার বড় কথা ছিল? নেতা এখানে তো আপনার মব ঠেকাইতে তো আপনার পলিটিক্যাল পার্টিগুলো যাওয়ার কথা না। এখানে মব ঠেকাইতে যাওয়ার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে যদি আমরা যেতাম, আমাদের ছবি তুলে সেখানে এখন প্রচার করা হতো যে আমরা এটা করাচ্ছি, আমরা এটা উস্কাচ্ছি। সেখানে তো আমাদের যাওয়ার কথা ছিল না এখানে। কিন্তু এনসিপির নেতাদের বিষয়ে কি কথা এখন বলা হচ্ছে যে তারা ওখানে মব করতে গিয়েছিলেন? এনসিপি কে তো বলা হবে না। এই যে হেলাল ভাই বললেন, আমাদেরকে উনি বিবৃতি দিতেই দেখেননি। আমরা যদি সেখানে যেতাম, তাহলে যদি মানে আপনি হেলাল ভাই এবং নাজমুস সাকিব আপনারা যদি 3 জন একসঙ্গে যেতেন, তাহলে তো আর এই প্রসঙ্গ হতো না। দেখেন সেখানে যে এনসিপির লোকজন গেছিল, মানে আজকে যদি আমরা আক্রান্ত হই, আপনারা যদি সবাই একসঙ্গে আসেন। নুরুল কবিরের আপনার শহীদুল আলমের কাছ থেকে আসলো যে এনসিপির নেতৃবৃন্দ সেখানে ছিল। প্রথম আলো কিন্তু সেই ফ্যাসিবাদী বয়ান উৎপাদনকারী সেই গোষ্ঠী কিন্তু এটাকে স্বীকার করেনি। এইখানে আপনার যখন বয়ান তৈরি করা হয়, তখন একটা গোষ্ঠীকে কিন্তু একেবারে পরিকল্পিতভাবে ডেমোনাইজ করা হয়। আমাদেরকে গত 16 বছর করা হয়েছে, এটার কিন্তু আমাদের ট্রমাটা আমাদের মধ্যে আছে। আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা বলেছি যার দায়িত্ব এটাকে প্রতিরোধ করা, যার দায়িত্ব ছিল এখানে অ্যাকশন নেওয়া, তাদেরকে অ্যাকশন নিতে হবে। সাধারণ মানুষ ওখানে যেহেতু মবের মধ্যে পড়বে না। একটা পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের কাছে আপনারা কিভাবে দাবি করছেন যে সেখানে তাদের যাওয়া উচিত ছিল? আমরা তো সেখানে, আমি তো বলতেছি যে আই অ্যাম প্রোটেস্টিং হোয়াট হ্যাপেন্ড এগেনস্ট এই কি বলে মিডিয়া হাউস, কিন্তু আই এম সরি টু সে দ্যাট প্রথম আলোর সাথে আমি দাঁড়াতে পারছি না। কারণ প্রথম আলো গত 16 বছর শুধু আমাদের উপরে না, তারেক জিয়াকে আমি বলেছি খাম্বা তত্ত্ব তারা আবিষ্কার করেছে, দুর্নীতির বরপুত্র তারা বলেছে, এই জিয়া অরফানেজ মামলার যে বিষয়গুলো কারা তৈরি করে দিয়েছে, তারেক জিয়াকে যেভাবে অত্যাচার করা হয়েছে 1/11 পরবর্তীতে 1/11 তো তারাই ঘটিয়েছে। সেটার পিছনে প্রথম আলো একটা ভূমিকা ছিল। সেখানে তো সেই গোষ্ঠীর পাশে আমরা দাঁড়াতে পারছি না, কারণ তারা যখন আমাদের উপর অত্যাচার করা হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে, অন্যান্য মিডিয়ার উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তার মানে আপনারা ওটি পুষে রেখেছেন। কিন্তু তারেক রহমান বলেছেন যে তিনি ক্ষমা করে দিয়েছেন। আমি যদি হেলাল ভাইয়ের কাছে একটু যাই, হেলাল ভাইকে বিচার হোক, সাথে এখন যেটা হচ্ছে সেটার বিচার করি হেলাল ভাইয়ের আগে। জি, নাজমুস সাকিব। জি, আমি একটু বলি। মানে বিষয়টা হয়ে গেছে ভাই, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেছে ভাই। আমি বলি আপনাকে, এই যে বিএনপির তারেক জিয়া সাহেবকে যে বদনাম বা তারেক জিয়া সাহেবকে নিয়ে যে নিউজ গুলো করা হয়েছে প্রথম আলোতে, এটাকে জাস্টিফাই করে ইলিয়াস সাহেবরা বা জামাতের নেতৃবৃন্দ বা কর্মী সমর্থক বৃন্দ তারা বয়ান তৈরি করার চেষ্টা করছে এটা জাস্টিফাই। আরে ভাই, বিএনপি যারা আছে তারা তো সেই কথা বলছে না। আমি কি একবারও বলেছি এটা জাস্টিফাইড? আমি বলেছি তাদেরও বিচার হওয়া উচিত, দুই পক্ষেরই বিচার হওয়া উচিত। আপনি কারোর উপরে অত্যাচার হয়েছে, হ্যাঁ, এখানে জামাতের শিবিরের হল সংসদে একজন ছিল তো, অ্যাটাক করতে গিয়েছিল তো। কে অ্যাটাক করতে গেছে? শিবিরের হল সংসদের একজন নেতা অ্যাটাক করতে গেছে। নাম বলেন আপনি, নাম বলেন আপনি। নাম আমি আপনাকে দিয়ে দিব পরে। দেন আপনি দেন, এর মধ্যে আছে, আপনি দেখেন। এখনই ভেরিফাই করতেছি। এবারে তো শিবিরের একজন ছাত্র শিবিরের না, শিবিরের হল সভাপতি গেছিল, এভাবে ভালোভাবে বললে হবে না, আপনাকে নাম দিতে হবে। আমি আপনাকে বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি সরাসরি উস্কানি দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপি ছাত্র শিবির থেকে যেটা হয়েছে, তিনি সরাসরি উস্কানি দিয়েছেন। কি বলেছেন তিনি? তছনছ করে দিতে হবে। কি তছনছ করে দিত? তছনছ করে দিত ওডিসি, প্রথম আলো, আপনাদের নেতৃবৃন্দ আরো বেশি বলছেন। এই সমস্ত কথাবার্তা এনসিপির নেতৃবৃন্দ আরো বেশি বলছেন। হাসনাত এবং অন্যদের বিবৃতি দেখেন আপনার,
সেভেন সিস্টেম বলে নাই। সেভেন হাসান সিস্টেম বলে নাই। চাইছেন, তখন এগুলো আপনাদের ইয়ে হয় না, তাই না? তখন এগুলো ইয়ে হয় না, তাই না? হেলাল ভাই, শোনেন, বিষয়টা কাদা ছোড়াছুড়ি বিশেষ অনেক করতে- করতে পারেন। আমার কথা হলো, আমরা একটা আমাকে দায়িত্বশীল দেশে গিয়ে রাজনৈতিক দল আমাকে দেশে রাজনৈতিক আবার দল নতুন হিসাবে বাকশাল কায়েম আমরা করতে যেটা চাই, আমরা তো বলেছি, সেটা চাই না। আপনি একটা পত্রিকা অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেটাকে যদি জাস্টিফাইড করার কেউ কে নানান justify কায়দায় করেছে? চিন্তা আমরা তো করে বলেছি, আরেকটা বাকশাল আমরা কায়েম হবে। unequivocally এটার প্রতিবাদ করেছি, কিন্তু একই সাথে আমরা যেটা বলেছি, তাদের যদি কোনো অপরাধ থেকে থাকে সেটারও বিচার করতে হবে। জনগণের যে লেজিটিমেট একটা ক্ষোভ আছে, যে বয়ান তত্ত্ব, এই যে আপনাদের জুলাইয়ের বিপ্লবীদেরকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তার পিছনে যাদের ভূমিকা রয়েছে তাদের বিচার হওয়া উচিত, এই কথা বলা কি উস্কে দেওয়া হলো নাকি? আজিজ এটা বাড়ি, জনগণ যখন আইন হাতে ওই তুলে নেবে তখন পরিস্থিতিতে বলবেন এটা mob। হাদি হত্যাকাণ্ডের সাথে জামাত ইসলামের কি সম্পর্ক? জুলাই মব করছেন। হাদি হত্যাকাণ্ডের সাথে এই ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়ার কি সম্পর্ক? এটা কিভাবে জাস্টিফাইড হয়? কে বলছে এটার সাথে ওটা সম্পর্ক? আমরা বলছি হাদির হত্যার পিছনে একদল গোষ্ঠী বয়ান তৈরি করেছে, আচ্ছা, সেটার পার্ট আমি ছিল একটু- প্রথম আলো এবং একদল গোষ্ঠী তাদের সমর্থক, এটা আমরা সুমন জানি ভাই, যদি তো। কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি একটু একটা বিরতিতে না যাব। ঠিক আছে, বিরতিতে যান। জি, বিরতি থেকে এসে আমি একটু আজিল বাড়ি হেলাল ভাইয়ের কাছে যাব। আমরা তো বসাই রাখলেন। হ্যাঁ, না, হ্যাঁ, হেলাল ভাই, দুঃখিত, ঠিক আছে। একটু ঠিক আছে, ঠিক আছে। বিরতির পরে আসি, একটু সময় দেব। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। বিরতির আগে আমরা যে আলোচনায় ছিলাম সেখানে যদি একটু কন্টিনিউ করি, আজিল বাড়ি হেলাল, আপনি যদি আপনার বক্তব্য একটু। আমার বক্তব্য হলো যে আপনার ওসমান হাদি শহীদ হওয়ার পরে যে আপনার তাণ্ডবগুলো চলেছে, এই প্রত্যেকটা তাণ্ডবের ভিডিও ফুটেজ থেকে আমাদের এই হামলাকারীদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা প্রয়োজন। আমি প্রথমেই বলেছি, ইনকলাব মঞ্চ ওই দিন রাত্রে 4টার সময় দেখলাম বিবৃতি দিল যে এই সমস্ত সন্ত্রাসের সাথে ইনকলাব মঞ্চের সম্পর্ক নেই। এনসিপিও একই ভাবে বলল। তাহলে এই ঘটনাটা কারা ঘটালো? আজিজ ভাই, হেলাল ভাই, আমরাও কিন্তু দিয়েছি, আমি দেখাইছি। ওরা সেটাও ঠিক আছে, আমরাও দিয়েছি, আপনারাও দিয়েছেন। এখন এই যে রাজনৈতিক পরিচয়, যে সমস্ত লোক এই আপনার নুরুল কবিরের গায়ে হাত দিল, একজন বিখ্যাত সাংবাদিক, সবার প্রিয় সাংবাদিক, 1/11-এর কঠিন সময়ে যিনি প্রথম মুখ খুলেছিলেন, তিনিও এই হামলা থেকে রেহাই পেল না। তো ডেইলি স্টার, প্রথম আলো, এইগুলো গণমাধ্যম, এইগুলো কারা পোড়ালো, তার ভিডিও সবার কাছে আছে। সে ভিডিও ফুটেজ থেকে আপনার ছবিগুলো বের করলে তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া সম্ভব। তাহলে বোঝা কিন্তু যায় এখানে কি রাজনৈতিক দলগুলোর কোনো মানে একটু মানে দায়িত্ব নিতে পারতো? মানে এই ধরনের মবগুলো যখন ঘটে, কড়া ভাষায় যদি এরপরে তার তো সংগঠন আসলে অনেক বড়, রাজনৈতিক দলগুলো একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, মানুষগুলোকে কি রক্ষা করা যায় না? যেমন আমরা ময়মনসিংহের জি, অবশ্যই এখানে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা দেখলাম যে সংবাদ সম্মেলনে বললেন যে হামলার আশঙ্কা থেকেই তারা ওইখানে অ্যাক্টিভ রোল প্লে করেননি। তো আশঙ্কা যেহেতু ওনারাই করে ফেলেছেন, তো আর মানে এখানে কারো তো কোনো নিরাপত্তার কোনো সবাই অনিরাপত্তার মধ্যেই। এইখানে তো আপনার কোন পলিটিক্যাল পার্টির সন্ত্রাসী বা পলিটিক্যাল পার্টির ব্যাকগ্রাউন্ডে তো কেউ যায়নি না। এখন যারা গিয়েছে তাদের তো ভিডিও ফুটেজ আছে, সেই ছবিগুলো যদি আপনি শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করতে পারেন, তাহলে কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানা যাবে, সম্ভব সে কোন দল করতো। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস, এই যে ভাঙচুর গুলো তো আর ভারত থেকে এসে কেউ করেনি। ভারতের ইন্ধন যদি থাকে, তা বাংলাদেশের লোকই তো করেছে সেটা। ভারতের যদি ইন্ধন থাকে, পাকিস্তানের যদি ইন্ধন থাকে, আমেরিকার যদি ইন্ধন থাকে, কিন্তু ভাঙছে তো বাংলাদেশের মানুষজন। সেই লোকগুলোকে আইডেন্টিফাই করলে আপনি তাদের রাজনৈতিক পরিচয়, আন্তর্জাতিক পরিচয় পাবেন। কেন তাদের আইডেন্টিফাই করা হচ্ছে না? একবার বলা হলো যে যারা ওসমান হাদিকে হত্যা করেছে তারা ভারতে পালিয়ে গেছে, আবার পুলিশ থেকে বললো যে তারা গেছে কিনা সন্দেহ, এখনো বাংলাদেশে আছে। এইভাবে ধোঁয়াশা পরিবেশ তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা কোনো বিষয়ে আন্তরিক না। কেন এই আপনি গণমাধ্যম ভাঙবেন, আবার বলেন অতীতে ভাঙা হয়েছে তাই আমি ভাঙছি, ভাঙার জাস্টিফাই
এটা কিন্তু তাহলে তো হাসিনা রাজত্ব আর আমাদের রাজত্ব একই হয়ে গেল। হাসিনা যা যা করছে তাই যদি আমরা করি তাহলে পরিবর্তনটা কই আসলো? আমাদেরকে তো নতুন বাংলাদেশ, আমরা তো নতুন দিনের একটা স্বপ্ন দেখিয়ে এই অপত্যটা ঘটালাম। অর্থাৎ পুরনো এই মারামারি কাটাকাটি, একে দোষারোপ করা, ওকে দোষারোপ করা, ওকে নির্বাচন করতে দেব না, ওকে বন্ধ করে দেব, এই যে না না শব্দগুলো, এটা হাসিনার বয়ান। এই বয়ান এবং এই বাংলাদেশকে এইভাবে অস্থিতিশীল করে তোলা এটা ভারতীয় বয়ান। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলে নির্বাচনকে একটা আনসার্টেনের মধ্যে ফেলে দিতে চায়। আমরা সবাই যেখানে নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আমরা অংশগ্রহণ করছি, অথচ এখনো ওই যে আপনার 8 দলের নেতৃত্বে 5 দফা আন্দোলন কিন্তু চলছে, আর সমানে বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নেই। অথচ ফিল্ড পুরো আপনার এই যে বিশেষ করে জামাতে ইসলাম, প্রশাসনে বলেন, ল এনফোর্সিং এজেন্সিতে বলেন, দেশের বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠানে তাদের যে মানে যে হোল্ড স্ট্রংনেস, যে কানেকশন, আমি তো দেখি লেভেল প্লেইং ফিল্ড বিএনপির জন্যই সমস্যা। তারপরও গণতন্ত্রের স্বার্থে আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচনকে স্বাগত জানাই, অংশগ্রহণ করবো। জি, অ্যাডভোকেট দুঃখিত, ব্যারিস্টার ডক্টর নাজিম মোমেন, যেহেতু লেভেল প্লেইং ফিল্ড বিএনপি পাচ্ছে না। আমাকে একটু সময় দিতে হবে। জি জি, আপনার যেটা বললেন আপনার ঠিক আছে, আপনার স্কুল কলেজ মাদ্রাসা এখানে তো শিক্ষিত লোকজন থাকে, সমস্যা নেই, কিন্তু টেম্পো স্ট্যান্ড, তারপরে হাট মাঠ বাজার ঘাট কারা দখল করতেছে জনগণ কিন্তু দেখতেছে না। আপনার দেখেন মানে যে শিক্ষিত লোকজনের জায়গা দখল করলে অসুবিধা নেই। কথা বলতে দেন, আমি হেলাল ভাই আপনি যখন কথা বলছেন আমি ইন্টারফেয়ার করি না, আমাকে কথা বলতে দেন। আপনার এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা বলছেন। এইভাবে যদি আইন শৃঙ্খলা কথা বলতে দেন হেলাল ভাই, আপনি ইন্টারফেয়ার করেন। শোনেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে, হাদি মারা যাওয়ার পরে, তাকে হত্যা করার পরে, তার শাহাদাতের পরে কি হয়েছে, আজকে এনসিপির একজনকে খুলনার গুলি করা হয়েছে, এইভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে ভোটের পরিবেশ কোথায় থাকছে? আমরা তো ভোটের মাঠে নেমে গিয়েছি, আমরা তো বলছি না ভোট 12 তারিখে আমরা কি বলে 12 ফেব্রুয়ারি করবো না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ইজ এ কনসার্ন। তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম থাকে, প্রথম আলো ডেইলি স্টার যখন পুড়িয়ে দেওয়া হলো, পুলিশ আর আর্মি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখছে। এরকম পরিস্থিতি যদি ভোটের দিন হয় তাহলে আপনি ভোট কিভাবে করবেন? এই বিষয়গুলো যেটা কনসার্নগুলো আছে, সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত স্টেক হোল্ডারদেরকে সকলকে মিলিতভাবে এটাকে অ্যাড্রেস করতে হবে, এটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করতে হবে। আপনি বলছেন জামাতের হোল্ড আছে, সুতরাং জামাত কেন নির্বাচন? আমরা কি নির্বাচনের জন্য বলেছি নাকি নির্বাচন কখনো চাই না? নির্বাচনের কথা আমরাই বরং বেশি বলছি, নির্বাচনের মাঠে আমরা বেশি সক্রিয় আছি। এখন আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং জনগণকে আস্থা দিতে হবে, নির্ভরতা দিতে হবে, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, সেখানে গেলে কোনো সন্ত্রাস হবে না। এখন দ্বিতীয় যেটা কথা, দেখেন আপনার একটা অপরাধের পথ বেয়ে অনেকগুলো অপরাধ সংগঠিত হয়। আপনি যখন একটা অপরাধকে অনেক বড় করে হাইলাইট করেন, অন্যান্য অপরাধগুলোকে একেবারে মাইনর হিসেবে চিহ্নিত করেন, তখন কিন্তু দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার। আপনার আমার দেশের উপরে যখন যে হামলাগুলো হয়েছে, কত বছর আগে হয়েছে, এইগুলোকে কি অ্যাড্রেস করার কোনো মেকানিজম আমরা আবিষ্কার করেছি? করি নাই। তার আগে 9 দিগন্তের উপরে যখন হামলা হয়েছে, সেগুলাকে কি অ্যাড্রেস করার জন্য আমরা কোনো মেকানিজম আবিষ্কার করেছি? যে অপরাধীগুলো ছিল তাদেরকে কি বিচারের আওতায় নেওয়া হয়েছে? সর্বশেষ যেই আক্রমণটা হয়েছে সংগ্রামের উপরে, সেটা চিহ্নিত ব্যক্তি, ছবি আছে এখনো, কলার ধরে সংগ্রামের সম্পাদক সাহেবকে তার অফিস থেকে নামিয়ে আনা হচ্ছে। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি বিচারের মুখোমুখি করা হয়েছে? 5 আগস্টের পরে কতগুলা সেটা তো পুরনো বাংলাদেশের কথা বলছেন, পুরনো বাংলাদেশের কথা বলছেন। এখন নতুন বাংলাদেশে তো তাহলে একই জিনিস ঘটছে। নতুন বাংলাদেশের কথা বলছেন? 5 আগস্টের পরে সময় টেলিভিশন দখল করা হয় নাই, একাত্তর টেলিভিশনও পুড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলোর কি বিচার হয়েছে? সুতরাং আমি যেটা বলছি যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে একটা ব্রাহ্মণ শ্রেণী আছে, তাদের গায়ে হাত দিলে একেবারে হাউকাও লেগে যায়, কিন্তু অন্যদেরকে যখন গায়ে হাত দেওয়া হয় তখন কেউ কিছু বলে না। এইটা আপনার বিচারহীনতার যে সংস্কৃতি এর কারণে তৈরি হচ্ছে, যার কারণে মব তৈরি হচ্ছে। এটাকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন, শুধুমাত্র শুকনা বিবৃতি দিয়ে এইগুলাতে আপনার এই ধরনের বিষয়গুলো অ্যাড্রেস করা হবে না। সুতরাং আমি বলছি মিডিয়ার উপরে যতগুলো আক্রমণ হয়েছে, আমি একটু ব্যারিস্টার নাজমুস সাকিবের কাছে আসব। একটা কমিশন হওয়া উচিত এবং এগুলোর বিচার করা, প্রপার ওয়েতে বিচার করা উচিত। জি, অ্যাডভোকেট নাজমুস সাকিব। আচ্ছা, আমি একটু শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড দিয়ে শুরু করি। এই যে হাদি হত্যাকাণ্ড হলো, ইনকিলাব মঞ্চ থেকে আজকে সংবাদ সম্মেলন করে বলা হলো ওনারা 3টা দফা দিয়েছে। একটা দফা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ 30 কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা।
তদন্তের জন্য এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা। ঠিক আছে, এটা খুবই ভ্যালিড যুক্তি এবং খুবই সুন্দর দাবি। 2 নম্বর ছিল হচ্ছে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার মুখোমুখি করা, এটাও খুবই ভালো দাবি। 3 নম্বর দাবি হচ্ছে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অবজ্ঞতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগ করতে হবে। দেখে এখানে মূলত এই পর্যায়ে কাজটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, বিশেষ সহকারীর কাজ আছে, পুলিশের কমিশনারের কাজ আছে, কিন্তু ডক্টর আসিফ নজরুলের এই মুহূর্তে তেমন একটা কাজ নাই। ডক্টর আসিফ নজরুল হচ্ছে আইন উপদেষ্টা, আসামি ধরা তো ওনার কাজ না, এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ, ওনার পুলিশের কাজ, ওনার ডিপার্টমেন্টের কাজ। আসিফ নজরুলের পদত্যাগের প্রশ্ন আসছে কেন? উনি তো ছেড়ে দিয়েছেন ফয়সালকে, তার বিচার বিভাগ তো ছেড়ে দিয়েছে ফয়সালকে 3 মাসের মধ্যে অস্ত্র সহ ধরা পড়ার পর। ফয়সাল যে পরবর্তীতে খুন করবে এটা কি কেউ জানতো? ফয়সালকে হাদি পর্যন্ত কে নিয়ে গেছে এগুলো তদন্ত করতে হবে না? আমাদের ছোট বোন জুমা বলল হচ্ছে 3 মাসের মধ্যে ছেড়ে দিয়েছে নাজমুল সাকিব। আমি বলছি এই প্রসঙ্গে আসছি, আমি এই প্রসঙ্গে আসছি। আমাদের ছোট বোন জুমা বলল বা আমাদের ইনকিলাব মঞ্চ থেকে বলা হচ্ছে এই বিচার নির্বাচনের আগেই করতে হবে। দেখেন, আপনারা যদি সবকিছু এইভাবে টাইম ফ্রেম বেঁধে দেন, 30 কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করে ফেলতে হবে, ইনভেস্টিগেশন সহ সবকিছু। এখন তখন তো প্রশ্ন আমাদের বা আরো যারা এইভাবে করে দাবি করছেন, প্রশ্ন উঠেছে আমরা কি সঠিকভাবে তদন্ত হতে দিতে চাচ্ছি না? এই ঘটনার সাথে, হাতি হত্যাকাণ্ডের সাথে কারা কারা জড়িত, কোন কোন রাঘব বল জড়িত, কোন কোন চ্যানেল থেকে তার কাছে পয়সা আসছে, কার কি স্বার্থ সিদ্ধি আছে, ঢাকা আসন সংক্রান্ত কোন স্বার্থ সিদ্ধি আছে কিনা, কে কি ইলেকশন করতে চায়, কারা এখান থেকে এটার বেনিফিট নিতে চায় কি চায় না, নানান প্রশ্ন আছে। সেগুলো তো সমাধান করে ইনভেস্টিগেশন করতে হবে। নাম কাগজে একজন ইনভেস্টিগেট করে দিলাম, শুধু ফয়সালকে নিয়ে জড়িত করলাম, তাহলে তো প্রকৃত জিনিসটা উঠে আসবে না। সেটার জন্য তো আগে সুন্দর একটা তদন্ত, প্রপার তদন্ত হওয়া দরকার। সেই তদন্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হবে। তারপরে যখন বিচারের পর্যায়ে আসবে তখন ডক্টর আসিফ নজরুলের বিষয় আসবে। এখন দেখেন, এই যে অস্ত্র মামলায় এই পটেনশিয়াল জেনে ছিলেন ফয়সাল, তাকে জামিন দেয়া হলো, তারপর আরো 9 মাস কেটে গেল। এর মধ্যে সে কি করলো? এর মধ্যে আসিফ নজরুলের দোষ কোন জায়গায়? বিচার বিভাগ জামিন দিয়েছে, তারপর ওখানে যারা অন্য পক্ষে লয়ার ছিলেন তারা তাদের আর্গুমেন্ট প্লেস করেছে, তার ভিত্তিতে জামিন হলো। 9 মাস পরে একজন, এখানে তো থাকে না আইনজীবী হিসেবে, আপনি বলেন, অন্য পক্ষ তো সরকার। হ্যাঁ সরকার থাকে, সরকারের এখন আলটিমেটলি জামিন তো দেয় বিচারপতি মহোদয়েরা। তারা কি বিবেচনা করে দিয়েছে সেই নথি তার আমাদের কাছে নাই, কিংবা অ্যাটর্নি জেনারেল অফিস কতটুকু কি করছে সেটা আসলে আমি ভালো বলতে পারবো না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেটা দিয়ে আপনি এটাকে কানেক্ট করা, এটা তো অনেক দূরবর্তী ব্যাপার। তারপরেও এখানে একটা ল্যাপস আছে, আমি এখানে বলছি না যে ল্যাপস নাই, একটু ল্যাপস আছে। আমাদের আরো বেশি সতর্ক হওয়া দরকার, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল অফিসের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে আরো বেশি সতর্ক হওয়া দরকার, যাতে করে ভবিষ্যতে, এটা তো আমাদের জন্য একটা চরম একটা লেসন দিয়ে গেল, ভবিষ্যতে যাতে অ্যাটর্নি জেনারেল অফিস আরো বেশি সক্রিয় হয়, সতর্ক হয়। যেগুলোতে মনে করেন যে তারা এখানে হয়তো হাইকোর্ট জামিন দিয়েছে তার বিবেচনায়, কিন্তু চেম্বার জজ তো রয়েছে, আপিল বিভাগে যাবে তারা, জি এই ব্যাপারটা করতে পারে। শুনুন ভাই, কিন্তু এটা আমার অত্যন্ত টোটাল valid, বক্তব্য হচ্ছে কারণ আসিফ নজরুলকে যেভাবে করে এখানে ভিকটিম করা হচ্ছে, আমি এটার প্রচন্ড বিরোধী অবস্থান পোষণ করি। আসিফ নজরুল হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার। আমাদের 2জন ছাত্র, 3জন ছাত্র উপদেষ্টা ছিলেন, তারা ওখান থেকে পদত্যাগ করে চলে এসেছেন, এনসিপি করতেছেন। এরপরে এক আসিফ নজরুল ছাড়া এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা কে কোন উপদেষ্টা আছেন এই সরকারে? তাহলে এই সরকারের বিপ্লবের সরকার হওয়ার লেজিটিমেসি আর কি থাকবে? তো এবং আসিফ নজরুল তার আমলে যে পরিমাণ সংস্কারের কাজ করেছেন সেটা অতুলনীয়। ওনার আমলে সেক্রেটারিয়েট হয়েছে, আলাদা করে জুডিশিয়াল না, এখানে একটা সেক্রেটারিয়েট বিষয় হচ্ছে, যেমন সুমন ভাই যদি ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি, উনি কিন্তু বেশ কয়েকবার কিন্তু উনি হুমকি পেয়েছিলেন এবং তিনি জিডিও করেছিলেন। তো মানে তারপরেও প্রপার নিরাপত্তার কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তো এখন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। হ্যাঁ, তো এখন যে অভিযোগগুলো আসছে, এখন যারা প্রার্থী আছেন তারাও কিন্তু এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন কোনো না কোনোভাবেই। পত্রিকায় দেখলাম যে 15 জন গানম্যান চেয়েছেন নিরাপত্তার জন্য।
তো এই বিষয়গুলো সামনে যত নির্বাচন আসবে, সময় দিন ঘনিয়ে আসবে, এগুলো যে আরো হবে না সেটা কিন্তু আমরা বলতে পারি না। আর সবাই একজন কিন্তু একজন হ্যাঁ। গানম্যান দিয়ে আসলে আর কতটুকু সবাই নিরাপত্তা কিন্তু দেওয়া যাবে? যার না, যার সেটা ঠিক। সবাই কিন্তু যার যার ধরেন যে নিরাপত্তা প্লাস তার নির্বাচনী প্রচারণা এগুলো নিয়ে কিন্তু ব্যস্ত থাকবেন। নিরাপত্তার বিষয়টাকে তারা কিন্তু ওইভাবে কতটুকু আমলে নেবেন, না, আমলে প্রার্থীরা নেওয়াটাও নেবেন কঠিন, কিনা, আর এটা নেওয়াটাও কঠিন। এত গণমানুষের মাঝে এটা নিতে পারবেন কিনা রাত-দিন, সেটা একটা রাত-দিন বিষয়। প্রচারণা চালাতে হ্যাঁ, হয়। তো সেখানে কিন্তু একটা দুশ্চিন্তা থেকেই যায় কিন্তু। জি, আমরা এই আলোচনাটা আজকে এখানে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আজিজুল বারী হেলাল, ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন এবং অ্যাডভোকেট নাজমুল সাকিব, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ধন্যবাদ। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে, এমনটি বলেছেন সিইসি। এই খবরটাকে ধরেই অন্যান্য প্রাসঙ্গিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কী শিরোনাম করেছে আজকে। শুরুতেই যুগান্তর, নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের সম্ভাবনা, নতুন কোনো বার্তা দেবেন কি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, আর বাকি একদিন। দৈনিক ইনকিলাব, ভয় কেটে যাবে, ভোটের দিন যত ঘনিয়ে আসবে ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, নির্বাচন কমিশনের প্রতি মানুষের এখন আস্থা আসবে, সিইসি। চলছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। বণিক বার্তা, আন্তর্জাতিক চাকরির বাজারে বাংলাদেশি গ্র্যাজুয়েটরা কাঙ্ক্ষিত দক্ষতার নিম্ন স্তরে। খবরের কাগজ, দিল্লি ও শিলিগুড়ির বাংলাদেশ মিশনে ভিসা সেবা স্থগিত। আমাদের সময় প্রশাসনকে দলমুক্ত করতে পারছে না সরকার। ডেইলি টাইমস অব বাংলাদেশ, মব রুল থ্রেটেন্ড ডেমোক্রেসি, প্রেস অ্যান্ড লাইভস। এই ছিল যে পত্রিকাগুলো আগামীকাল হাতে পেতে যাচ্ছেন আপনারা, তার শিরোনামগুলো। আমরা বিরতির আগে যেমন বলছিলাম যে প্রসঙ্গ নিয়ে আসলে কথা বলতে চাই, নির্বাচন, এটা শিরোনামও করেছে একটি পত্রিকা, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে, এরকম বলেছেন সিইসি। আমরা একটু যুক্ত করে নেব খান সাইদ হাসান, পিপিএম, সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। থ্যাংক ইউ। খান সাইদ হাসান, সিইসি যে মন্তব্য করেছেন এটার সঙ্গে আপনি একমত কিনা? একমত হতে চাই। আমাদের স্টেক হোল্ডার্স হিসেবে আমাদের প্রত্যাশাও এরকম, কিন্তু বাস্তবে যে কতটুকু হবে এটা নিয়ে আমারও অনেকের মতোই সংশয় আছে। তার কারণ হলো যে নির্বাচন যত ঘনিয়ে আসবে উত্তেজনা তত বাড়বে। এখনো আমাদের যে হিসাব, আমরা এখনো বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি নিয়ে হিসাব করছি, কিন্তু আরো যেমন অন্য দল, সেদিন দেখলাম একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম জাতীয় পার্টির একজন নমিনেশন ফর্ম তুলেছেন। আজকে দেখলাম বোধহয় চিটাগং ডিভিশনে আওয়ামী লীগের সমর্থক একজন ফর্ম তুলেছেন। এইরকম তো আরো উঠবে, তা উঠলে তখন পরিস্থিতিটা কেমন হয় এটা বলা মুশকিল। তবে আমরাও আশা করি যে ইলেকশন যত কাছে আসবে তত বেশি যেন ভালোই হয় পরিস্থিতি। কারণ তখন তো অন্যান্য পুলিশের সাথে, যদিও এখন সেনাবাহিনী মাঠে আছে, অতটা তৎপর না হলে তাদেরও তৎপরতা বাড়বে বলে তো আমাদের কাছে মনে হলো। আজকে গতকাল কিন্তু বোধ আজকে ওই যে ৩ বাহিনীর প্রধান সিইসির সাথে দেখা করলেন, গতকাল আর কি, আসলে আজকে হয়ে গেছে। তো সমস্ত কিছু আমাদের আশার আলো জাগায়। আর তো তারপরেও সংশয় থেকেই আছে, সংশয়ের থেকে এখনো উঠতে পারিনি। আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা কি বলে আসলে, মানে নির্বাচন যত ঘনিয়ে আসে তত কি পরিস্থিতি, মানে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসে পরিস্থিতি ভালো হয় নাকি তখন আরো উত্তেজনা বাড়ে? উত্তেজনা বেড়েছে। আমার অভিজ্ঞতা, আমার ২১ বছরের চাকরির অভিজ্ঞতা আমি দেখেছি। ১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল ৯ সাল পর্যন্ত নির্বাচনগুলো আমি কন্ডাক্ট করেছি সরাসরি সম্পৃক্ত থেকে। তো তাতে দেখেছি এটা বাড়ে, উত্তেজনা বাড়ে, অস্থিরতা বাড়ে, সমস্ত কিছু বাড়ে, বেড়েছে। এখন হয়তো কমবে কিনা আমি জানি না। জি, সুমন ভাই কোনো প্রশ্ন যদি থাকে? না, এটা যেটা সিইসি যেটা বলেছেন আমরা এটা বিশ্বাস করতে চাই, কিন্তু বাস্তবতা কিন্তু আমরা সেটা পারছি না। আর গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাজে কিন্তু সন্দেহ করা। তো আপনি যেসব আলামত আমরা দেখছি, এই প্রতিদিনই কিছু না কিছু আমরা দেখছি বিভিন্ন জায়গায়, এগুলো কিন্তু সুষ্ঠু নির্বাচন, সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা কিন্তু দেয় না। কারণ এখানে এই যে গতকালকের পত্রিকায় দেখলাম যে, যেটা একটু আগে বললাম যে গানম্যান চাচ্ছেন,
প্রার্থীরা, তো উনি গানম্যান নিয়ে কতক্ষণ উনি নির্বাচন করবেন, দিন রাত ওনাকে বিভিন্ন জায়গায় চষে বেড়াতে হবে। তো আপনি মোটা দাগে আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যেও এটা করতেই হবে। এখন আপনি দেখেন ইসি অনেক, এই যে ভোটের ক্যারাভানও কিন্তু তারা চালু করে দিয়েছেন, 10টা ক্যারাভান জেলাগুলোতে ঘুরবে গণভোটের জন্য। হ্যাঁ, গণভোটের জন্য 6.5 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন, ভোট দিবেন বাইরে থেকে। তারপরে কারাগারে যারা আছেন তারা ভোট দিবেন, ডিসি, এসপি, ওসি সব বদলি করেছেন। কিন্তু আমরা তারপরেও কিন্তু আমরা অরক্ষিত আইন শৃঙ্খলা বোধ করছি, যদিও আমরা এটা করতে চাই না। তো এটা যে কোনো মূল্যে হোক এটা স্ট্রিক্টলি কঠিন অবস্থানে নিতে হবে, সরকারকে আরো কঠোর হতে হবে। জি, মানে কোনো পরামর্শ কি আছে খান সাইদ হাসান? কারণ আমরা দেখছি যে প্রার্থীরা তারা যখন আসলে দিনে রাতে চষে বেড়াবেন, সেই সময়ে আমরা দেখছি যে প্রায় মানে এ পর্যন্ত প্রায় 2জন সম্ভাব্য প্রার্থী তাদের উপরে আক্রমণ হয়েছে এবং প্রাণঘাতী এবং আক্রমণ দুজনে হয়েছে। ঢাকা আর চট্টগ্রাম চট্টগ্রাম 8 চট্টগ্রাম 8 এবং ঢাকা 8 এবং চট্টগ্রামে একজন। খুবই মানে পেশাদার খুনিরা এই ধরনের কাজ করেছে বলে বলা হচ্ছে। মানে সেই জায়গায় আসলে আপনি আশঙ্কাটা কি রাখেন? মানে একজন গানম্যান দিয়ে একজন প্রার্থীর নিরাপত্তা এটা কি করা সম্ভব? কারণ তিনি তো হাজার হাজার লাখ লাখ মানুষের সঙ্গে মিশবেন, চলবেন, কে তার ক্যাম্পেইনে ঢুকছে, কে বের হয়ে যাচ্ছে, মানে এটা তো শুধু এটা না, এর বাইরেও যে দিন যত যাবে আপনার নানান দেখা যাবে ডাইমেনশন, নানান ধরনের অপরাধের মাত্রাও কিন্তু চেঞ্জ হবে। মানে এখন তো একদিকে হচ্ছে টার্গেট কিলিং করা হচ্ছে বা এরকম কিছু, এর বাইরেও যে অন্য কিছু হবে না সেটারও তো কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। জি, খান সাইদ হাসান। না, আমি আপনার সাথে, আমার সহ আলোচক ওনার সাথেও আমি একমত যে আসলে একজন গানম্যান দিয়ে ওই যে উসমান হাদির মতো কিলিং হয়তো ঠেকানো যাবে যদি ওসমান হাদির পাশে একজন গানম্যান অস্ত্র নিয়ে বসে থাকে, তাহলে যিনি তাকে হত্যা করতে এসছে সে হয়তো ওইভাবে আসতে সাহস করবে না। কিন্তু সেক্ষেত্রে যে কাজটা হবে, ওই ক্রিমিনাল তার মানে মোড অফ অ্যাকশনটা চেঞ্জ হ্যাঁ, করে ফেলবে। অ্যাকশন চেঞ্জ করবে, স্ট্র্যাটেজি চেঞ্জ করবে। যখন দেখবে তার সাথে একজন রিভলভারওয়ালা ব্যক্তি আছে বা পিস্তলওয়ালা একজন আইন শৃঙ্খলা ব্যক্তি আছে, সে তখন ওইটুকু সতর্কতা নিয়েই কাজটা করবে। এটা কিন্তু এছাড়া আপনার যে বড় বড় যেটা আপনার এখন পাবলিক ডিল করতে হবে, তাদের সাথে পাবলিক ডিল করতে হবে, সেক্ষেত্রে একজন গানম্যান এটা কোনোভাবে যথেষ্ট না। বরঞ্চ যেটা যে বললেন যে আমাদের ক্রাইমের চাইতে ফিয়ার অফ ক্রাইমটা মানুষকে বেশি আতঙ্কিত করে তোলে। তো এই যে আমাদের মধ্যে যতই যাই মানে সিসি সাহেব বলুন, আমাদের ল এনফোর্সিং এজেন্সির বিভিন্ন কমান্ডাররা বলুন, যাই বলুন না কেন, আসলে আমরা কিন্তু মানে ওই ফিয়ার থেকে, ক্রাইমের ফিয়ার থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি না। বিকজ প্রতিদিনই গত কয়েকদিনে আপনারা তো ঢাকা চিটাগাং এর কথা বললেন, আমি তো বোধহয় গতকাল দেখলাম নাকি আজকেই খুলনাতেও এরকম একটা ঘটনা ঘটেছে। জি, এই শুটিং ইনসিডেন্টস গুলো তো 5ই আগস্টের পরে বেশ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার বাড়ছে। এটা আমাদের জন্য একটু সতর্কবাণী বহন করে। আর যেটা আপনি বলেন আমার কোনো সাজেশন আছে কিনা, সাজেশন হলো যে এটা অবশ্য জেনারেল সাজেশন, যে যাকে আপনি যে দায়িত্বটা দিবেন সেই দায়িত্ব সে যথাভাবে পালন করলো কিনা তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। দয়া করে তার দায়িত্বের পরিধি ছোট করে দেন, দিয়ে কিন্তু তুমি যতটুকু এটা তোমাকে পালন করতে হবে, না পারলে উইল বি হেল্ড রেসপন্সিবল। এটা যদি এনশিওর করা যায়, যদিও হয়তো গভর্নমেন্ট পারবে না, বিকজ এই গভর্নমেন্ট তো সময়ও কম, আর তাছাড়া গভর্নমেন্টের প্রতি তো সরকারি কর্মকর্তারা অতটা আস্থাবান না। এখন এই ধরনের দুর্বল গভর্নমেন্টের প্রতি সরকারি কর্মচারীরা কখনো আস্থাবান হয় না, তারা চায় আসলে একটা নির্বাচিত এবং শক্তিশালী সরকার। তো সেই ক্ষেত্রে এটা গভর্নমেন্ট পারবেন কিনা আবার তারপর চেষ্টা করতে পারেন, এটাই আমার পরামর্শ। যে অফিসারকে যেখানকার জন্য যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বের জন্য সে সর্বোত্তভাবে পালন করে এবং তার জন্য তাকে অ্যাকাউন্টেবল করা হয়, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, উন্নতি হতে পারে বলে আমার ধারণা। এখানে আমি একটা লাইন বলে রাখি, সেটা হচ্ছে পুলিশ বলছে হামলার ভয়ে তারা যায় নাই, আপনার স্পটে কিন্তু সেনাবাহিনী আছে। রাজনৈতিক দলগুলো কি বলছে, তারা ট্যাগ খাওয়ার পরে ভয়ে তারা যায় নাই, যে আবার কে কখন ছবি তুলে তাদেরকে ট্যাগ লাগিয়ে দেয় যে এখানে তারা ছিল। তো আসলে দায়িত্বটা কাউকে না কাউকে তো নিতে হবে। আমরা ধরেন বাক স্বাধীনতায় আমরা এখন সত্য কথা বলতে আমরা কিছুটা ভয় পাচ্ছি। আমাদের বাক স্বাধীনতা এবং জীবনের নিরাপত্তা, এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা না যতক্ষণ না আমরা এটা, ধরেন আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু একে অপরের মতামত, বাক স্বাধীনতা, এটাকে আমাকে শ্রদ্ধা করতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত না এগুলা করতে পারবো, আমি এই মানুষের যে এই যে এগুলা যেসব বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে এগুলো ঠেকানো অত সহজ হবে বলে আমি মনে করি না। জি, খান সাইদ হাসান। এবং এই যে মবের ভয়, বিশেষ করে আমরা একটু আগে, আপনি আসার আগে আমরা যে আলোচনাটা করছিলাম সেখানে পলিটিক্যাল নেতারা বলছিলেন যে তারা কোনো একটা মব ঠেকাতে যেতে চান না, কারণ কেনাকে ছবি তুলে আবার
তিনিই মব করছেন এরকম যদি প্রচার চালানো হয়, মানে এটাও তারাও ভয় পাচ্ছেন। খুব স্বাভাবিক, তাদের যার যার ভয়, বা আমি একা সেখানে কাউকে রক্ষা করতে গেলে সেটাও এক মানে ধরনের অর্থাৎ ভয় কেউ এখন কাজ করে। দায়িত্ব নিতে যাচ্ছে না। দায়িত্ব কেউ নিতে চাইছে না, অথচ একটা প্রাণ Exactly, ঝরে এমনই যাচ্ছে। বলতে চাচ্ছি। হ্যাঁ, দায়িত্ব নিতে যাচ্ছে না কেউ, রাইট? এটাই খুবই অ্যালার্মিং, দায়িত্ব নিতে জানাতে হবে। আপনি যে একটা দলের নেতা হবেন, সেই দলের কর্মীরা যদি আবেগের বশবর্তী হয়ে কিছু করতে চায়, আপনি সেটা যে ঠেকাতে পারতে সাহস পাচ্ছেন না, তাহলে আপনি দায়িত্ব ছেড়ে দেন। ঠিক একই কথা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য। যে ঠিক আছে, অফিসার ইনচার্জ বা রিটার্নিং অফিসার উনি বলছেন আমার জন্য অনেক দায়িত্বটা, এরিয়াটা বড় হয়ে যাচ্ছে, এরিয়া ছোট করে দেন। বাংলাদেশে তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের অভাব নাই সংখ্যায়, তাদেরকে ছোট করে দেন, থানার সাইজ ছোট করে দেন, এক থানাতে 3 জন অফিসারকে ভাগ করে দেন, একটা রিটার্নিং অফিসার জায়গায় সহকারী রিটার্নিং অফিসার জায়গায় একজনের জায়গায় আপনি 3 জনকে করে দেন, যাতে করে তারা সার্ভেলেন্স স্ট্রংলি রাখতে পারে। বাট তাকে রেসপন্সিবল করতে হবে এবং তার কাছ থেকে অ্যাকাউন্টেবল করতে হবে যে আপনি কেন পারলেন না জবাব দেবেন। জি, আপনি ভয় যাবেন না, পুলিশ যাচ্ছে না, পুলিশ গেলে ওখানে আমার আক্রান্ত হতে পারে। আবার সেনাবাহিনীর কথা কি বললেন যে ওনারা যাচ্ছে না, ওখানে গেলে অন্য ইন্টারপ্রিটেশন হতে পারে। তাহলে দায়িত্বটা তাহলে আপনাদের কাজই তো এইটা যে ওখানে একটা মব হবে, আপনারা যেটাকে ঠেকাবেন, আর আপনি নিজেরাই আক্রান্ত হওয়ার পর যদি না যান তাহলে কে যাবে ওখানে? এটা তো এটাই হলো আমাদের স্টেক হোল্ডার বা আমাদের সাধারণ জনগণের জন্য যেটা বললেন যে ফিয়ার অফ ক্রাইম। হয়তো ক্রাইম হবে না, কিন্তু আমার ক্রাইম ভীতিটা আমাদেরকে একদম কুকড়ে ফেলছে, এবং এটা অনেক ক্রাইম ঘটনা, কমিশন অফ ক্রাইমের চাইতে ফিয়ার অফ ক্রাইম 1000 টাইমস বেশি ক্ষতি করে সমাজের জন্য। এটাই এখন চলতেছে। জি, অনেক ধন্যবাদ খান সাইদ But হাসান, someone has to BPM। take the necessary steps to prevent Yes. this. জি, আর নাহলে বলতে হবে যে আমি সরি, আমি পারবো না, তাহলে somebody else will come to take the responsibility, that's all. জি, অনেক ধন্যবাদ খান সাইদ হাসান পিপিএম এবং জল কবির সুমন, আপনাদের দুজনকে যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা করি।